নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে থট, ডেস্টিনি অ্যান্ড মেনি মোর। আচ্ছা, চিন্তা ভাবনা কিভাবে ভাগ্যের গণ্ডিকে পেরিয়ে যায়, এই বিষয়টা নিয়েই প্রথমে আমরা মৃণাল স্যারের কাছে একটু সামগ্রিকভাবে জানতে চাইব। এই থট, ডেস্টিনি অ্যান্ড মেনি মোর, এইটা বলতে স্যার আপনি কি বোঝাতে চাইছেন? আহ, নমস্কার। প্রথমেই আপনাদের সবাইকে, যদি জিনিসটাকে এভাবে সাজানো যায় যে একটি ছোট্ট গাছ নার্সারিতে হয়েছে, নার্সারিতে যে ভদ্রলোক গাছটাকে দেখাশোনা করে, আপনি গেলেন, গাছটা কেনার সময় জেনে নিলেন কিভাবে গাছটা যত্ন করে রাখতে হয় এবং কখন জল দিতে হয়, কখন সার দিতে হয়। এবার গাছটা বাড়িতে নিয়ে আসলেন, গাড়িতে নিয়ে আসার 15 দিনের মাথায় দেখলেন দুটো পাতা হলুদ হয়ে গেছে। আপনি যেভাবে উনি বলে দিয়েছিলেন ঠিক সেইভাবে আপনি কিছুটা ট্রিটমেন্ট নিজের মতন করলেন, কিন্তু তারপরেও গাছটার কোনো উন্নতি দেখতে পেলেন না। এবার আপনি সেই ভদ্রলোককে ফোন করলেন যে ভদ্রলোকের কাছ থেকে আপনি গাছটা কিনেছেন। তো ভদ্রলোকের উত্তর ছিল যে হ্যাঁ, আপনি আমার এখান থেকে গাছটা নিয়ে গেছেন, হতে পারে আপনি কি যে ছোট টবের মধ্যে করে নিয়ে গেছিলেন তারপরে বাড়ির মাটির মধ্যে ওটা বসিয়েছেন? তো আপনি বললেন হ্যাঁ। বলে হতে পারে সে মাটির সাথে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমি গাছটাকে যেভাবে গ্রিন হাউস এফেক্ট দিয়ে রেখেছিলাম, মানে বেশি রোদ পড়লে গাছটা তেতে যাবে না, তার হিটটা পাবে, কিন্তু গাছটা এমন একটা ওয়েদারের মধ্যে আছে যেখানে খুব গরম বা খুব ঠান্ডাও লাগবে না, কিন্তু গাছটা তার যতটুকু দরকার ততটুকু সে নিতে পারবে। হতে পারে আপনি বাড়ির যে দালান বা যে জানলার কাছে বা যেখানে রেখেছেন সেখানে যে পরিমাণ এক্সটার্নাল অ্যাটমসফিয়ার পাওয়া উচিত সেভাবে পাচ্ছে না। আপনিও ঠান্ডা মাথায় ভাবলেন হ্যাঁ, কথাটা ঠিক আছে। এবার আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি বা আপনাদের দুজনের কাছেও একই প্রশ্ন রাখি, এর মধ্যে গাছটার দোষ আপনি কি দেখছেন, নাকি দেখছেন মাটিটার একটা রোল আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদারটার একটা রোল আছে? তো আমরা উত্তরে দেখব যে গাছটা যত না দায়ী তার থেকে অনেকটা বেশি দায়ী, বা এই কারণে দেখা যাচ্ছে মাটির কিছুটা প্রভাব আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েদার। ঠিক সেরকম আমরাও কিন্তু পৃথিবীতে একটা গাছের মতো। আমরা যখন পৃথিবীতে প্রথম মায়ের পেট থেকে কিছুটা, বাবা মায়ের কিছুটা জিন থেকে আমাদের নিজস্বতা নিয়ে আমরা পৃথিবীর আলো প্রথম দেখলাম, এবং প্রথম দেখার পর আমরা যে পরিবেশের মধ্যে দিয়ে ধীরে 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 বড় হচ্ছি, তার একটা বিরাট এফেক্ট কিন্তু কাজ করে। এরকমও দেখা গেছে অনেক সাধারণ পরিবারের ছেলে মেয়ে জীবনে প্রচুর সফল হয়েছে, আবার উল্টোটাও দেখা গেছে অনেক অসাধারণ বাবা মায়ের ছেলে মেয়ে সেই অর্থে মানুষই হয়নি। এক্ষেত্রে কিন্তু পরিবেশ যেরকম ম্যাটার করে, এটা আমার অভিজ্ঞতা বলছি, কোনো বই পড়ে না, অ্যাজ ওয়েল অ্যাজ জিনও কিছুটা ম্যাটার করে, এবং সেই বাচ্চাটির আশপাশে কাদের দ্বারা প্রভাবিত, যে কারণে বলা হয় একটা মানুষকে বিচার করতে গেলে সে সারাদিনে কোন 5টা লোকের সারাউন্ডিং এ থাকছে, বা উইকলি কোন 5টা লোকের সারাউন্ডিং এ থাকছে, বা মান্থলি কোন 5টা লোকের সারাউন্ডিং, বা এক বছর কাদের পারিপার্শ্বিক আলোচনার মধ্যে থাকছে, তার উপর ডিপেন্ড করবে তার মেন্টাল ওয়েদার। তার মানে আমরা সারাদিনে কি ভাববো আর সেই ভাবনার পর সেটাকে কর্মে রূপান্তর করা, কোনটাতে আমরা অ্যাটেনশন দেবো, কোনটাতে অ্যাটেনশন দেবো না, যে কারণে ইংলিশে একটা কথা আছে, ওয়্যার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ। আমরা অ্যাটেনশন কোথায় দেবো, অ্যাটেনশন কোথায় দেবো না, কিভাবেই বা বুঝবো? শর্ট গ্র্যাটিফিকেশন বা লং টার্ম গ্র্যাটিফিকেশন, যেটাকে ইংলিশে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন, আজকের যুগের উপর দাঁড়িয়ে যদি এটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা সব সময় দেখতে পাচ্ছি আমরা খুব অল্পর কিছু করেই একটা বিরাট কিছু পেতে চাইছি, বা এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্ট্যান্ট পেতে চাইছি। আজকেই কোনো কোর্সে ভর্তি হব, কালকেই সেটা শিখবো, তারপরের দিনই আমরা মাস্টার হয়ে যাব। আমি জানি না আমার এই কথাটাতে কতজন মানুষ ভালোভাবে দেখবেন, তবে আমার অভিজ্ঞতা থেকে কন্ট্রোভার্সিয়াল কথা বলতেই পারি, আপনারাও আমার সাথে একমত হবেন হয়তো। আমার মনে হয় আপনারাও দুজন রেসপেক্টেড ফিল্ডে প্রচন্ডভাবে আপনারা গ্রো করেছেন, এটা সম্ভব। আজকাল বিভিন্ন সময় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সময় ল্যাপটপ বা মোবাইলে যারাই আমরা যেটাই ইউজ করি না কেন, যে বি আ মাস্টার কোচ, বি আ লাইফ কোচ উইদিন 6 মান্থ, উইদিন এ ইয়ার। আচ্ছা, সত্যি কি একটা মানুষ লাইফ কোচ এক বছরে কতগুলো ক্লাস, কতগুলো ইউটিউব ভিডিও দেখে হয়ে যেতে পারে, নাকি জীবনের এক্সপিরিয়েন্সটার দরকার হয়, বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি না থাকে, যেটা একটু আগেও আমরা অফ দ্য ক্যামেরা আলোচনা করছিলাম, যে রিয়েল এক্সপিরিয়েন্স যার জীবনে নেই, সে কিন্তু রিয়েল লাইফে খালি বই খাতা নিয়ে একটা সার্টিফিকেট কেনা যায়, কিন্তু জীবনের যুদ্ধে লড়তে গেলে বা জীবন যুদ্ধ থেকে যেটা শেখা সেটা জীবনে অ্যাপ্লাই করাটা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা বিভিন্ন ধরনের
এটা রিসার্চ বলছে, আমি রিসার্চটা করিনি, আমি শুনে বা পড়ে বলতে পারি যে 65,000 থটস প্রত্যেক দিন আমাদের ওপর এরমভাবে বোম্বার্ডিং হচ্ছে, এবং সেই থটের মধ্যে আমাদের 5 সেন্সারি অর্গান বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করছে, করে কখন কোনটাকে গুরুত্ব দেবে এটা ডিপেন্ড করছে আমাদের ফিজিওলজি আর সাইকোলজির কানেকশন। জিনিসটা প্রচন্ড কমপ্লেক্স। সাপোজ এই আমাদের তিনজনেরই এই একই মোমেন্টে একই খাবারের খিদে পেয়েছে, বা তিনজনের 3 রকম খাবার। সাপোজ আমার খিদে পেয়েছে কোনো আমিষ আইটেমে, দাদার খিদে পেয়েছে হয়তো চা, রামকৃষ্ণ স্যারের হয়তো খিদে পেয়েছে কোনো ভোগ বা কোনো প্রসাদের। আমরা তিনজনেই যদি রাস্তায় বেরোই, তিনজনের নাকে একরকম গন্ধ গেলেও কিন্তু তিনজন তিনটে জিনিসে কিন্তু ট্রিগার হব। যেরকম এখন রামকৃষ্ণ স্যার এখান থেকে বেরিয়ে যদি ভাবেন আমার ইমিডিয়েটলি গাড়ি ধরে কোথাও যেতে হবে 4 হুইলার ধরে, তাহলে রামকৃষ্ণ স্যার বেরিয়ে রাস্তায় একই জিনিস দেখবে, কিন্তু আমার বেরিয়ে রাস্তাটা ক্রস করলে আমার বাড়ি, আমি কিন্তু এক জিনিস দেখলো আমি এক জিনিস দেখছি না। মানে স্যার হয়তো স্যারকে নেওয়ার জন্য একটা বিরাট বড় টিম এসছে, সেই টিমে স্যারের গাড়িটা কোথায় আছে স্যার কিন্তু সেটা খুঁজবেন। মানে দেখছি এক জিনিস কিন্তু ইন্টারপ্রেট করছি ডিফারেন্ট জিনিস, যে কারণে 2 আর 2 কারোর ক্ষেত্রে 4 হতে পারে, কারোর ক্ষেত্রে 22 হতে পারে, বা কারোর ক্ষেত্রে 0 হতে পারে। তো এটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। তার মানে আমরা ভাবছি হয়তো অনেক কিছু, ভাবনার পর কোনটাতে অ্যাটেনশন দিলে আমাদের ফিউচারটা কতটা ব্রাইট হবে তার উপর ডিপেন্ড করে কে ডিলেড গ্র্যাটিফিকেশনে বিশ্বাসী, কে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে বিশ্বাসী। একটু সহজভাবে যদি বলি, একটা ছেলে তার জীবনে প্রচুর বড় হওয়ার ইচ্ছা, মানে ছোটবেলা থেকেই ইচ্ছা আমি জীবনে বিরাট বড় একজন প্রফেসর হব বা বিরাট বড় একজন প্লেয়ার হব। সে জানে সফল হতে গেলে যে কোনো ফিল্ডে ডে ইন ডে আউট স্যাক্রিফাইস করতে হবে এবং 10-10টা বছর সেখানে এক দৃষ্টে কাজ করে যেতে হবে। সে কিন্তু ডিলেড গ্র্যাটিফিকেশনের মানে জানে, সে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের কথা ভাববে না। একই জায়গায় দাঁড়িয়ে কোনো একটি ছেলে বা মেয়ে ভাবছে আমি মডেল হব, কেন আমাকে অনেকে বলে তুই কি দারুণ সুন্দর দেখতে, আমি ক্যামেরার সামনে দাঁড়াবো, একটা পোজ দেবো, একটা ছবি কেউ তুলবে, সেই ছবিটা এত ভাইরাল হয়ে যাবে, সারা বিভিন্ন বড় বড় কাজ আমার মধ্যে আসবে। মানে একই জায়গায় দাঁড়িয়ে কেউ এটা বুঝে গেছে যে আমি যদি মাটির তলায় বেশি গ্রো না করি, মানে যেটাকে ইন্ট্রাপার্সোনাল স্কিল বলে, তাহলে আমি এক্সটার্নালি সাস্টেনই করতে পারবো না। আবার কেউ এটা ভাবছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্টারনাল গ্রোথ, ইমিডিয়েটলি একটা টাকা তো পেয়ে যাব। তার মানে একই জিনিস কত মানুষকে কিভাবে ইন্টারপ্রেট করা এবং সেই মানেটা যখন আমরা কিভাবে করছি তার উপর ডিপেন্ড করে আমাদের থট। থট আমাদের ওয়ার্ডকে ইনফ্লুয়েন্স করে, কি ওয়ার্ড ইউজ করব। আমি 4টে ছেলে বা মেয়ের সাথে সারাদিন মিশছি, যাদের ল্যাঙ্গুয়েজ যদি খুব পুয়ার হয়, আমার মধ্যে আননোয়িংলি সেই পুয়ার ল্যাঙ্গুয়েজগুলো ঢুকবে, আমি সেই পুয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আমি যদি 4টে খুব কোয়ালিফাইড ছেলের সাথে মিশি, তাদের আলোচনার মধ্যে থাকি, আমার মাইন্ডটাও শিফট হয়ে যাবে। এই একই ব্যাখ্যাকে সুন্দরভাবে যদি আমি কোটেশন ওয়াইজ বলি, অর্ডিনারি পিপল টক অ্যাবাউট আদার্স, মানে আমার চারপাশে যদি অর্ডিনারি পিপল থাকে অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস, যারা অ্যাভারেজ হয় তারা জিনিসপত্র, দামি ঘড়ি, দামি বাড়ি, দামি মোবাইল, এইগুলো নিয়ে আলোচনা করবে। বাট অনলি গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়া, যারা গ্রেট পিপল হয় তারা ফিউচার নিয়ে ভাববে। যেরকম আজকের দিনের টপিকে যদি বলি, যুদ্ধ চলছে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের, যারা আইডিয়া মেকার পিপল তারা যুদ্ধের খারাপ দিকটা দেখে সবাই কিন্তু বলবে যুদ্ধ কোনোদিনও শান্তির কারণ হতে পারে না, যুদ্ধ করে আজ অব্দি কোথাও শান্তি আসেনি। নিশ্চয়ই বসে আলোচনা করে সেখানে কোনটা সম্ভব না দেখা। যুদ্ধতে আজ অব্দি কোনো দেশ উন্নতি করেনি কিন্তু। তার মানে একই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো আলোচনা করছি যুদ্ধের নেগেটিভ পার্টটা, কেউ হয়তো যুদ্ধের পজিটিভ পার্ট নিয়ে হয়তো শেয়ার মার্কেটের কথা আলোচনা করছে। সো এগুলো সবই ইন্টারপ্রিটেশন, যে আমরা কি হতে চাই এবং তার জন্য কি ধরনের মানুষের আশপাশে থাকতে চাই। তার মানে কি দাঁড়ালো, যদি জিনিসটাকে আরো সিম্পলিফাই করি, থট ওয়ার্ডকে ইনফ্লুয়েন্স করে, ওয়ার্ড অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে, অ্যাকশন রোজ যেটা আমি করছি সেটাই আমার হ্যাবিটকে ইনফ্লুয়েন্স করবে, হ্যাবিট থেকে আননোয়িংলি সেটা ক্যারেক্টারে ইনফ্লুয়েন্স হবে, এবং সেই ক্যারেক্টার থেকেই একদিন আমরা ডেস্টিনিতে গিয়ে পৌঁছাবো। ডেস্টিনি মানে আমরা বলি কপাল বা ভাগ্য। সো আমার মনে হয় রামকৃষ্ণ স্যার এবং সম্রাট স্যার আপনারা একমত হবেন যে কিছু জিনিস আছে আমরা কন্ট্রোল করতে পারি না, বাট নিজের কর্মটাকে যদি ঠিকভাবে একটা লক্ষ্য স্থির করে রোজ যদি করা যায়, তাহলে এই লক্ষ্যের কাছে পৌঁছানোর আগে যে অভিজ্ঞতাগুলো হবে সেগুলোর থেকে বড় অ্যাসেট কোনো টাকা দিয়ে কিন্তু কিনতে পাওয়া যায় না, তাই না? যে 10 বছর নয় 20 বছর ধরে খালি জুতো পালিশ করেছে, আর কেউ লেদার টেকনোলজি নিয়ে 4 বছর পড়েছে, যে জুতো পালিশ করেছে সে অনেক বেশি চামড়া বুঝবে যত না সেও লেদার টেকনোলজি নিয়ে পড়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। একদমই।
মৃণাল বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। মানুষ কি সত্যি, সত্যি নিজের ভাগ্যকে অতিক্রম করতে পারে? আর যদি সত্যিই পারে, তাহলে কোন পদ্ধতিতে? একজন স্টুডেন্ট সে কিভাবে তার ভাগ্যের যে প্রতিকূলতা সেগুলোকে অতিক্রম করবে? আপনার সুদীর্ঘ অভিজ্ঞতার নিরিখে যদি একটু বলতেন। গুড। মানে ব্যাপারটাকে যদি এভাবে দেখি, আমি একটা সিনেমা হলে ঢুকেছি, ঢুকে দেখছি স্ক্রিনের দিকে তাকিয়ে সব আবছা। আমাকে কানে কানে কেউ বললো, আপনার চশমা কোথায়? আমি বেশ অবাক হয়ে বললাম, চশমা? বললো, হ্যাঁ, আপনি যে হলে ঢুকেছেন এটা 3D সিনেমার হল। বললো, মানে কি? আমি জানি এখানে অনেকেই 3D সিনেমা দেখেছেন, আমি জানতাম না 3D সিনেমা মানে কি। তখন তিনি একটা কালো চশমা দিলেন। যেই না কালো চশমা পরলাম, তখন 3D এফেক্টটার মানে বুঝলাম, যে জল পড়ছে বা কোনো একটা বাঘ ঝাঁপ দিচ্ছে মনে হচ্ছে গায়ে, কেউ হয়তো তীর ছুটছে মনে হচ্ছে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। ঠিক এই 3D গ্লাসের মতন আমাদের মধ্যেও একটা বিরাট বড় গুণ আছে, সেটাকে বলা হয় ইমোশনাল কোশেন্ট বা ইমোশনস। যে কারণে বলা হয় ইমোশনস, এনার্জি ইন মোশনস। আমরা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখি, একজন হিউম্যান বিইং এর মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট তার ফিজিওলজি, এবং এই ফিজিওলজির মধ্যে থাকে তার সাইকোলজি। সাইকোলজি মানে কখন কোন মুডের মধ্যে যে যাবে। এবার যদি আমি দেখি, একটা মানুষ খুব ছোটবেলা থেকে দেখছে তার বাবা মা প্রচন্ড কষ্ট করে তাকে বড় করছে, এবং বাবা মা সবসময় বলেছে সৎ পথে থাকলে জীবনে একদিন না একদিন তুই সফল হবি, দেখ আমরা যেটা পারিনি তুই হয়তো সেটা পাবি। বাবার এই কথাটা ছোটবেলা থেকেই বাচ্চাটা তার মনের মধ্যে গেঁথে নিল। যেভাবে বীজ মাটির মধ্যে পুঁতে দেওয়ার পর আপ্রাণ চেষ্টা করে রুট তৈরি করে তারপরে তার গাছটা তৈরি করা, এবং ওই বাচ্চাটা ছোটবেলা থেকে ডে ইন ডে আউট স্যাক্রিফাইস করলো তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। মানে চারিপাশে বাধা ছিল বলে সে হয়তো সফলতার জায়গাটাকে যেভাবে পেল। আবার আরেকটা দিকে দেখা যাচ্ছে কলকাতা বা কোনো ঝাঁ চকচকে শহরের মধ্যে থেকে ঝাঁ চকচকে স্কুলে পড়ে, যেরকম এসি স্কুলে পড়ে এসি বাসে যাতায়াত করে জীবনে ছেলেটা কিছুই করতে পারলো না। তার মানে আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আমার মনে হয় প্রতিকূলতাই কিন্তু একটা মানুষকে তৈরি করতে সাহায্য করে। যদি আমরা একটু ইতিহাস ঘেঁটে দেখি, যে কোনো সফল মানুষ, সেই অর্থে যাদেরকে আমরা সফল বলি, যে মানুষগুলো পৃথিবীতে না থাকলেও তাদের মূর্তি পুজো হয় বা যাদের কথা আমরা সারা দিন বিভিন্ন কথায় এক্সাম্পল দিই, তাদের লাইফে এত বেশি প্রতিকূলতা এসছে এবং তাদের ওই অভিজ্ঞতাগুলোই তাদেরকে সম্পদে পরিণত করেছে। পৃথিবী মনে রেখেছে তাদের অভিজ্ঞতার জন্য। আমরা যদি নেলসন ম্যান্ডেলার লাইফ দেখি, আমরা যদি আমাদের বিখ্যাত বিখ্যাত স্পিরিচুয়াল গুরুদের লাইফ দেখি, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটাই উপমা, জীবনের ঘটনা তোমাকে আরো তৈরি করেছে। তার মানে প্রতিকূলতা আসাটা ভেরি ন্যাচারাল। একটা মা যখন তার গর্ভে একটা ছোট্ট লিকুইড ফর্ম থেকে একটা সেমি সলিড ফর্ম থেকে তারপরে আমাদের পৃথিবীর আলো দেখায়, সেটাও কিন্তু একটা বিরাট যুদ্ধ। আমরা যদি একটু ইতিহাসের পাতা থেকে না, বর্তমান একটা স্ট্যাটিস্টিক্স দেখি, একটা সিংহ নাকি 10 বার অ্যাটেম্প করলে মাত্র 2 বার নাকি খাবারটাকে ধরতে পারে। আমি জানি না, এটা শোনা কথা। তার মানে 20% সাকসেস রেট। কিন্তু সেই সিংহটা এরকম হয় না না খেয়ে থাকে। সে জানে আমি তাস খেলার মতন, যে আমি যদি সবসময় তাস খেলি সবসময় যে ট্রাম্প কার্ড আমার হাতে থাকবে তা নয়। লুডো খেলার মতন অনেকবার এরকম হয়, যখন ছক্কা দরকার তখন আমাদের পুট আসে। কিন্তু যারা লুডো খেলায় ভালো হয় তারা জানে আমি যদি কন্টিনিউয়াস খেলতে থাকি এই পুটই কিন্তু একদিন ছক্কায় পরিণত হবে। তার মানে আপনি যদি আপনার সাকসেসটাকে তৈরি করতে চান, তাহলে বলা হয় ডাবল ইয়োর ফেলিওর রেট, ট্রিপল ইয়োর ফেলিওর রেট, মানে কোয়াড্রাবল ইয়োর ফেলিওর রেট, মানে বেশি বেশি ফেল হবো তখন সাকসেস আসবে। এটাকে যদি রেশিও দিয়ে বলি, আমি সাইকেল চালাতে পারি না, 10 বার ফেল করলাম, একদিন আর্ধেকটা হাফ প্যাডেল করলাম। কারণ আমি যখন ছোটবেলায় সাইকেল শিখেছি আমরা হাফ প্যাডেলে শিখেছি, মানে সাইকেলটাকে এভাবে ধরে প্যাডেলের মধ্যে পা ঢুকিয়ে হাফ প্যাডেল দিয়ে দিয়ে করেছি। তার মানে এই যে 10 বার পড়ে গেলাম, একবার শিখলাম, এই 10 বারটা পড়ে যাওয়া থেকে আমি শিখে গেলাম কিভাবে পড়তে হয়। পরের দিন দেখা গেল আমি 8 বার পড়লাম, 2 বার চালালাম। তারপরের দিন দেখা গেল আমি 7 বার পড়লাম, 3 বার চালালাম। এই যে পড়াটা আস্তে আস্তে কমছে, তারপরে শেখাটা আস্তে আস্তে বাড়ছে, এইটা কিন্তু অ্যাকচুয়াল লার্নিং। যে লার্নিংটা অ্যাকচুয়ালি আর্নিং এ কনভার্ট হয়। এখানে আর্নিং মানে মানির কথা বলছি না, এক্সপিরিয়েন্সটাকে আমি আর্নিং হিসেবে দেখছি। আমরা যে যে ফিল্ডে গ্রো করেছি বা গ্রো করছি, বা আজকের দিনের বাচ্চারা যখন প্রতিকূলতায় থাকে, কেউ বলছে বাবা সাপোর্ট করছে না, কেউ বলছে মা সাপোর্ট করছে না, কেউ বলছে পাড়া সাপোর্ট করছে না, কেউ বলছে সমাজ সাপোর্ট করছে না। কিন্তু আমরা যদি পৃথিবীর খাতা খুলে দেখি, বহু মানুষ আছে কেউ সাপোর্ট করেনি, কিন্তু তার নিজের বিশ্বাসের দ্বারা তার লক্ষ্যে পৌঁছেছে। আমার একটা নাম ইমিডিয়েটলি মনে আসলো, মণি ভৌমিকের
একটা খুব দামি বই আছে, দ্য কোড নেম গড। বাংলা বইটার নাম আমার এক্ষুনি মনে পড়ছে না, আপনারা গুগল সার্চ করে দেখতে পারবেন। যিনি মেদিনীপুরে সারা জীবন চটি পরে নয়, খালি পায়ে হাঁটিয়ে কলেজ গেছেন, প্রথম জুতো পরেছেন কলকাতায় এসছে, আজকের ডেটে ইউএসএতে তিনি এতটা ফেমাস, পৃথিবীর বিখ্যাত মানুষরা তার বাড়িতে ইনভিটেশন পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এরকম লক্ষ লক্ষ এক্সাম্পল আছে যেখানে প্রতিকূলতা ছিল বলে তারা কিন্তু জীবনে তাদের লক্ষ্য নয়, লক্ষ্য ছাড়িয়ে বিয়ন্ড পৌঁছেছে। আমরা যে বিখ্যাত জায়গায় বসে আজকে ক্লাসটা করছি, সেই এই ভূমিটারও যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায়, যে মানুষটাকে ঘিরে এত বড় একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, আজকে বেলুড় মঠ, আজকে বিবেকানন্দ, আজকে রামকৃষ্ণ, আজকে মা, এই যে ঘটনাগুলো ওনাদের লাইফেও যদি দেখি, আমরা স্পিরিচুয়াল ফর্মে দেখছি না, একটা জেনারেল মানুষ, সাধারণ মানুষ অসাধারণ হয়েছে, তার পিছনেও চারিপাশে প্রতিকূলতা, প্রত্যেকটা দিন বাধা, আর ওই বাধাগুলো অ্যাকচুয়ালি তৈরি করতে সাহায্য করে। আমার মনে হয় যে ফিল্ডে যদি সত্যি একটা এভারেস্টের মতন লক্ষ্য বানিয়ে এগোতে চায়, তাকে কিন্তু বাধা সহ্য করতে হবে, বিকজ বাধা তাকে ভাঙে না, বাধা তাকে গড়তে সাহায্য করে। এটা একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাকে বলা হয় পসিবিলিটি মাইন্ডসেট। অনেকেই আমরা আছি যে মাইন্ডসেটটায় মোরাললেস থাকি, যেটা 80-20 ফর্মে থাকে, 80%, যেটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। ওয়েস্ট বেঙ্গলে নাকি কিছুই হয় না, পশ্চিমবঙ্গে নাকি জীবনেই উন্নতি করা যায় না। হয়তো অনেকে ভাববেন আমি কোনো পার্টিকে সাপোর্ট করছি, এখানে পার্টি পলিটিক্সের কথা বলছি না। আমি একটা জিনিস জানি, আমি নিজে যদি ভালো হই, আমার মধ্যে এমন কিছু নিশ কোয়ালিটি আছে যেটা পৃথিবীতে কারোর নেই, সেই জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট কারোর ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে না। এটা বিশ্বাস, এটাকে যদি প্রিন্সিপাল বানিয়ে আমি গড়ে নিজেকে তৈরি করতে পারি, তাহলে মাটি কোথায় টাকায় পরিণত হয় সেটা অটোমেটিক্যালি মানুষ জানে। আমার মনে হয় সবই তো মাইন্ডসেটের খেলা। একটু যদি আজকে জেনারেশনের ছেলেমেয়েরা সবসময় এটা বিশ্বাস করে যে বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস, এবং যদি তার ঈশ্বরে বিশ্বাস থাকে, তাহলে সবসময় সেই বিশ্বাসটাকে ধরে রাখা। মানে বহু বাচ্চাদের শুনেছি যে আমি বিশ্বাস করি কিন্তু পার্শিয়ালি। আমি বললাম মানে? বললো যখন কোনো জিনিস ম্যাচ করে তখন আমার ভক্তি বাড়ে, আর যখন ম্যাচ করে না তখন ভক্তি কমে যায়। তখন আমি বললাম এই বিশ্বাসটাকে তো স্বার্থপর বলে, এটাকে তো বিশ্বাস বলে না। ঠিক সেই রকমই স্বার্থপর যদি হতে হয়, তাহলে নিজের ভালোটা খোঁজার সাথে সাথে মানুষেরও সেবা করার মানসিকতা রাখলে আমার মনে হয় প্রতিকূলতা অটোমেটিক্যালি একটা আশীর্বাদে পরিণত হতে পারে। থ্যাংক ইউ স্যার। এবার আমার একটা বিষয় বা আপনার কাছে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে নিয়তি, আমরা দেখি যে মানুষের জীবনে বহু বিপর্যয় আনে। এমন কোনো বিপর্যয় মানুষের জীবনে আসে যেখান থেকে ঘুরে দাঁড়ানোটাই একটা কঠিন বলে মনে হয়। সেই জায়গায় কোনো চিন্তাভাবনা করার মতো কোনো শক্তিই থাকে না, কোনো চিন্তাভাবনা করতেই ইচ্ছে করে না, কোনো রকম পজিটিভ মাইন্ডসেট তৈরি হয় না। এই রকম একটা প্রতিকূল পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি, সেই সময়ে কিভাবে চিন্তাভাবনা, বলা ভালো পজিটিভ চিন্তাভাবনাকে একজন মানুষ অ্যাক্টিভ করবে, এটার দিকে একটু বলেন। এই প্রশ্নটা শুনতে যত ছোট, কিন্তু প্রশ্নটাকে একটু কাটাছেঁড়া করা যায়, দেখা যাবে একটা বিরাট গভীর প্রশ্ন। যদি প্রশ্নটাকে এভাবে দেখি, একটা মানুষের জীবনে পার্মানেন্ট লস হলো, তার বাবা, তার মা, তার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেল। এবার যতই আমরা ওই মোমেন্টে তাকে সান্ত্বনা দিই, কিন্তু যার ঘটে সে জানে কতটা কষ্ট। করোনাতে এরকমও হয়েছে, একই সাথে বাবা মা হসপিটালে ভর্তি হয়েছে, বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা মাকে আর দেখতে পায়নি। বাবা সকালবেলা চলে গেল, মা বিকালবেলা একটা সাদা কাপড়ের দলা খালি দেখেছে, তার কারণ বাচ্চা বাবা মাকে ছুতে অবধি পারেনি। এইগুলো সিচুয়েশনে আমি দেখেছি এমনভাবে মানুষ ডিপ্রেসড হয়ে গেছে, সেখানে কোনো যুক্তি, কোনো বুদ্ধি কাজ করে না। তবে যেখানে তালা আছে, যদি উত্তর দিয়ে বলি, সেখানে চাবিও আছে। যদি এভাবে জিনিসটাকে দেখা যায় যে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু টেম্পোরারি নয়। যেরকম আজকে যারা আমাদের এই ভিডিওটা যেখানে যে অবস্থায় বসে দেখছে, কালকে যদি আবার 24 ঘন্টা বাদে একই ভিডিও একই সময় দেখে, দেখা যায় সময় এক হলেও তার ড্রেস এক নয়, তার মাইন্ডসেট এক নয়, তার আশপাশের লোকজনও এক নয়, হতে পারে না। তার কারণ আজকের ডেটে আমরা যে ড্রেস পরে আছি, ঠিক 1 বছর আগে হয়তো এই ড্রেসগুলো আমাদের কাছে ছিল না। আবার ঠিক 1 বছর বাদে হতেই পারে এই ডায়েরিটার ভ্যালু আমার কাছে 0 হয়ে যাবে, বা এই গেঞ্জিটা হয়তো আমার কাছে থাকবে না। তার মানে যদি পৃথিবীর নিরিখে দেখি, এভরিথিং ইজ টেম্পোরারি। তার মানে এটার ভালো সাইড কি,
কোনো জিনিস সারা জীবন আমাকে কষ্ট দেবে না। আরেকটা প্লাস পয়েন্ট কি, যে ঘটনাগুলো আমার সাথে যখন ঘটছে, কিছু জিনিস আছে ইনএভিটেবল, মানে ঘটবেই, যেরকম ইউনিভার্সাল ল, এটা ছাড়লাম এটা পড়বে, যেখানেই ছাড়ি না কেন। পৃথিবীতে আমরা এসছি মানে কোনো একটা দিন হয়তো আমাদের এই পার্মানেন্ট চলে যাওয়াটাকেও মেনে নিতে হবে, বিকজ ইটস এ ট্যুর। আমরা সবাই কিন্তু একটা ট্যুরে এসছি। কিন্তু মানসিকভাবে সবার মানসিকতা তো সেম হয় না। তাহলে আমরা যদি দেখি এই মন জিনিসটা থাকে কোথায়, শরীরের মধ্যে। তার মানে জিনিসটাকে যদি একটু সলিউশন পার্সপেক্টিভে দেখি, যদি রোজ সকালবেলা আমি যদি শিকদারাকে সোজা রাখা প্র্যাকটিস করি, মানে লিম্বিক সিস্টেমকে স্ট্রং রাখি এবং ভেগাস নার্ভকে যদি স্ট্রং রাখি, এই নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখার জন্য স্পেসিফিক কিছু যদি রেগুলার এক্সারসাইজ করি, তাহলে বডি মাইন্ড মানে কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়। আর বডি মাইন্ড কোঅর্ডিনেশন যদি খুব ভালো হয়, তাহলে যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন আসলেই ডিফেন্স মেকানিজম আমাকে সেভ করবে। যদি সাইকোলজির ভাষায় বলি, 3টে ওয়ার্ড যে কোনো সাইকোলজি জানবেন, বা আজকের দিনে বাবা মারা বা গুগল চ্যাট জিপিটি আমাদের এগুলো করে দিয়েছে, সেটা হলো খুব ইজি। সেটা হলো ফাইট, ফ্লাইট অ্যান্ড ফ্রিজ। যে কোনো সিচুয়েশনে কিছু বাচ্চাকে দেখা যায় বা কিছু মানুষকে দেখা যায় ফাইট করব, কোনো নেগেটিভ কথা শুনলেই ঝাঁপিয়ে পড়ে মানুষকে বাঁচানোর চেষ্টা বা সিচুয়েশনের মধ্যে ঢুকে যাও। আরেকটা হচ্ছে ফ্লাইট, উড়ি বাবারি আমার দ্বারা হবে না, আগেই ভয় পেয়ে যাওয়া। আরেকটা হলো ফ্রিজ, যে আমি কি করব, কি কর্তব্য, কি মানে বিমূঢ় হয়ে গেলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দাঁড়িয়ে কাঁপছি। এই তিনটের পিছনে দেখা যায় যারা রেগুলার এক্সারসাইজ করে তারা কিন্তু দেখা যায়, বা খেলাধুলার মধ্যে আছে তারা কিন্তু ঠিক ওই ফাইটিং মোডে থাকে। আবার যারা ফ্লাইট মোডে তারা সফট, পড়াশোনায় হয়তো খুব ভালো, কিন্তু জীবন যুদ্ধে যে বাধাগুলো আসবে সেগুলো অতিক্রম করার জন্য যে একটু ডেয়ার ডেভিল হওয়া, সেটা হয়তো নেই। আর যারা ফ্রিজ, তারা ওই ধরনের সিচুয়েশন আগে কখনো ফেসই করেনি। তাহলে ফ্রিজ অ্যান্ড ফ্লাইট মেন্টালিটির লোকেদের, যাদের মধ্যে ওই টেন্ডেন্সিটা আছে, তাদের প্রথম কাজটাই কি করা উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ আর মেন্টাল এক্সারসাইজের একটা কোঅর্ডিনেশন তৈরি করা। মানে ডেলি বেসিসে 10টা মিনিট হলেও একটা গাড়ির মতন এভাবে ভাবা, পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ যে ডিভাইস, সেটাকে আমি কি করছি, শার্প করছি। যেরকম তরোয়ালও শার্প করতে হয়, কুড়ালও শার্প করতে হয়, আমাদেরকেও শার্প করতে হয়। মোবাইলের ভাষা দিয়ে যদি বলি, এভরিডে আপনার মোবাইল অটো আপগ্রেড নেয়। যেদিনই আপনি আপগ্রেড করবেন না, হোয়াটসঅ্যাপ অটো আপগ্রেড নেয়। যেদিনই আপনি হোয়াটসঅ্যাপ আপগ্রেড করবেন না, পরের দিনই দেখবেন হোয়াটসঅ্যাপ স্লো হয়ে গেছে। আপনি তাড়াহুড়ো করছেন, হোয়াটসঅ্যাপ খুলছে না, ইরিটেশন হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু সবসময় ফাস্ট কিছু চায়। ফাস্ট যদি কোনো কিছু করতে হয়, তাহলে ইন্টারনালি কিন্তু সবসময় আপগ্রেড করতে হবে। আমরা একটু আগেও অফ দ্য ক্যামেরায় আলোচনা করছিলাম যে সময়ের পরিবর্তনকে কিন্তু মেনে নিতে হবে। একটা সময় যখন একটা চাকুর যা মূল্য ছিল, আজকের দিনে একটা সূচেরও হয়তো সেরকম মূল্য। মানে চাকু দিয়ে যে কাজটা হয়তো সূচ দিয়েই সেই কাজটা হয়ে যাচ্ছে। একটা সময় নিকন ক্যামেরা কত লোকের বাড়িতে ছিল, একটা সময় ফুজি ফিল্ম প্রত্যেকের বাড়িতে বাড়িতে থাকতো, একটা সময় পাড়াতে ফটোগ্রাফির দোকানে ভর্তি হতো, একটা সময় ছোট ছোট ছবি তোলার জন্য লাইন পড়ে যেত। আজকের দিনে ফুজি ফিল্মও পাওয়া যায় না, নোকিয়া ফোন প্রত্যেকের বাড়িতে ছিল, আজকে নোকিয়া ফোনও পাওয়া যায় না। তার মানে আমরা যদি নিজেদের জীবনে নিজেদেরকে নোকিয়া ফোন রাখতে চাই, তাহলে বাধা আসবে। আর যদি এভাবে ভাবি, সিচুয়েশনের সাথে সাথে নিজেকে আপডেট করব, যখন যেরকম তখন সেরকম, যখন যেরকম সিচুয়েশন আছে আমাকে নিজেকে আপডেট করতে হবে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল। সবসময় সাকসেসফুল লোকেদের লাইফ থেকে শেখার সাথে সাথে বাবা মার জীবনের দুঃখ থেকেও কিন্তু শিখতে হবে। যদি এটাকে কেউ গুরুত্ব দেয়, আমার মনে হয় সব প্রশ্নের উত্তর কিন্তু ওখানেই পাওয়া যাবে। ধন্যবাদ। আর একটা প্রশ্নই আমি স্যার করব আপনাকে, সেটা হচ্ছে আজকে আমরা দেখছি যে মানুষের কাছে তার দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা শেয়ার করতে একটু কুণ্ঠাবোধ করছে। তার কারণ আজকে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে আমরা সাইকোলজির ভাষায় বলি লাভিং, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। এই তিনটে জিনিসের একটা বিরাট বড় ক্রাইসিস তৈরি হচ্ছে। অথচ এই তিনটে জিনিস যদি থাকে, সেটা পরিবারে, সেটা বন্ধু মহলে, সেটা আত্মীয় স্বজনদের মধ্যে কিংবা পাড়া প্রতিবেশীর মধ্যে, এই তিনটে জিনিস লাভিং, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং আজকে কোথাও দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনাতে, এই আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে এই জিনিসগুলো কোথাও যে Missing. একটা হারিয়ে যাওয়া, মিসিং, ক্রাইসিস, তার থেকেই কি মানসিক সমস্যাগুলো বাড়ছে? আপনার কি মনে হয়? এই প্রশ্নের, আমি সবসময় প্রশ্ন শুনলে না আমার যেটা ভেতরে হয়, বিভিন্ন ধরনের আইডিয়া পপ আপ করতে থাকে। তো সেই রকম আইডিয়া দিয়ে যদি বলি, আমরা যদি রাস্তায় যারা আমরা গাড়ি চালাই, আমি যেরকম রোজ নিজে গাড়ি ড্রাইভ করি, আমি দেখেছি যে কোনো গাড়ি
মানে 100টা গাড়ি বা দিনে আমি যদি 10,000 গাড়িকে ক্রস করি, মানে আমার উল্টো দিকে আমার আশপাশে, তাহলে হয়তো একটা বা দুটো গাড়িকে দেখি যে একটু হিউম্যানিটি গ্রাউন্ডে আমাকে জায়গা দেয়। মোস্ট অফ দ্য গাড়ির ক্ষেত্রে উল্টো হয়, মানে সবাই চায় আমি আগে যাব, অন্যকে কেন ছাড়ব। আবার এটাই যদি আমি ইউরোপের কথা বলি, এটাই যদি আমি ইউএসের কথা বলি, এটাই যদি আমি কানাডার কথা বলি, আমি পৃথিবীতে অলরেডি প্রায় 40টার ওপর কান্ট্রি ঘুরেছি বিভিন্ন সময় আমার কাজের সুবাদে। আমি দেখেছি, ইভেন দুবাইয়েও দেখেছি, সবসময় আগে অন্যকে সুযোগ দেওয়া, যেটা আমাদের, আই এম সরি টু সে, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ বা এশিয়ান কিছু জায়গায় আছে, এটা নেই, জাপানে নেই, চায়নাতেও নেই, কিন্তু কিছু কিছু শহরে আছে, যেখানে হচ্ছে সবসময় আমার কি ভালো, আমার কি নেবো, এই আমার আমিত্বটা নিয়ে মানুষ এখন খুব ব্যস্ত, যে কারণে এই লাভিং, শেয়ারিং, কেয়ারিং ব্যাপারটা কমে গেছে। যেরকম যদি আমরা ট্রেন দিয়ে দেখি, যারা ট্রেনের ডেইলি প্যাসেঞ্জার হিসেবে যায়, দেখা যাচ্ছে 5 জন একই বগিতে রোজ যায়, তখন দেখা যাচ্ছে ওই 4 জনের সিটে 10 জন অবধি বসছে। সেটাই যখন আননোন লোক আসছে, তাকে ওই বগির মধ্যে ঢুকতেই দেওয়া হয় না। যারা ট্রেনে যাতায়াত করেন দেখবেন, ইচ্ছা করে কোনো দিয়ে আটকে দেওয়া হচ্ছে, ইচ্ছা করে ঢুকতে দেওয়া হচ্ছে না, ইচ্ছা করে ডেলি প্যাসেঞ্জাররা নতুন কোনো লোককে উঠতেই দেবে না, তার জন্য তাকে ছিঁড়ে চ্যাপটা করে। আমি বহুবার এটা, আমি একটা সময় চুঁচুড়া থেকে কলকাতায় যাতায়াত করেছি, আমি দেখেছি, এটা ফেস করেছি। এটাও কিন্তু সেই, তারা তো পারে একটা আননোন লোক করে, আরে দাদা এসছেন, চলে আসুন, কোনো অসুবিধা নেই, এরপর যখনই আসবেন আমাদের সাথে, আমরা একটা টিম যাই, কোনো অসুবিধা নেই। এই যে একটা হেলদি অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু খুব রেয়ারলি দেখা যায়। তার মানে আমরা যদি দেখি, চ্যারিটি বিগিনস ফ্রম হোম, হয়তো বাড়িতেই এই জিনিসটাও কমে গেছে। আমরা নিজেদের বাড়িতে সবসময় নিজের টুকু দেখতে থাকি, আমরা অন্যের প্রতি পাশে থাকতে পারি না। তো আমার মনে হয় এই জিনিসটাকে যদি আমরা ওভারকাম করতে চাই, প্রথমেই মাথায় রাখতে হবে, আমরা একটু পারি না অন্যের পাশে থাকতে, যে যেরকম ভাবে পারি। আমরা কি একটু পারি না কারো দুঃখের দিনে তার কথাটা অন্তত শুনতে? আজকের দিনে আমি বলতে দ্বিধা নেই, সোশ্যাল মিডিয়া ইউজ করার প্রবণতা অসম্ভব মানুষের বেড়ে গেছে। এটা ভালো দিক, আমরা জানছি অনেক কিছু। আমার অভিজ্ঞতা থেকে এটা নেগেটিভ সাইড কি, লোকে প্রচুর পরনিন্দা, পরচর্চা, প্রচুর টাইম আছে। কে ভিডিওতে কি বলল, কে তার বাবা মাকে কি বলেছে, এবং কারুর কোনো একটা নেগেটিভ ঘটনা নিয়ে মানুষ এত আলোচনা করতে সময় দেয়। আমি একবার ক্যালকুলেট করছিলাম যে 2000 লোক যে কমেন্টসটা করে ঝড় তুলছে, সেটা রিয়েলিটিতে কোনো এক্সিস্টই করে না, না কোনো দেশের আইনে সেটার স্বীকৃতি আছে, না কোথাও কি আছে। কোথাও আজ থেকে প্রায়, যদি আমি বলি, মানে আমরা যেখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা করছি, সেখান থেকে 3000 কিলোমিটার দূরে কোনো একজন দেশের কোনো একজন মন্ত্রী বা কোনো একজন মন্ত্রীর সাথে আরেকটা কোনো দেশের কি যুদ্ধ চলছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে আমাদের দেশে বহু মানুষ তাদের পড়াশোনা, তাদের কর্মক্ষমতা সব কিছু ছেড়ে দুঃখ, কষ্ট পেয়ে যাচ্ছে। ঠিক ভুলের জায়গায় যাচ্ছি না, আমি বলতে চাইছি, আমাদের এই যে লিমিটেড টাইমে আমরা যদি আমার পাশের বাড়িতে কে খেতে পাচ্ছে না, তার প্রতি যে দয়া, তার প্রতি যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকাটা যত না দরকার, সেখানে 2000 কিলোমিটার দূরে কোথায় কি হচ্ছে সেটার জন্য আমার আবেগ কোনটা বেশি ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ স্যার বা সম্রাট স্যার? আমি কিন্তু কোনো ধার্মিক আলোচনা করছি না, আমি বলতে চাইছি যে সত্যি যদি লাভিং, কেয়ারিং, শেয়ারিং ব্যাপারটা থাকে, প্রথমে আমি কি ভাববো, আমার 2 ভাইয়ের জন্য আমি করব, তারপরে কি ভাববো, আমার পাড়া 2টো ছেলের জন্য করব, তারপর কি ভাববো, আমার অ্যাসোসিয়েশনের জন্য কি করব। এইভাবে আমরা যদি সবাই সবার পাশে থাকি, তাহলে একটা দেশ সারা পৃথিবীর বেস্ট দেশ হতে পারে। আজকে যদি দেশের নিরিখে দেখা যাচ্ছে লাভিং কান্ট্রি বা ভালোবাসার কান্ট্রি, হ্যাপিয়েস্ট কান্ট্রিতে 3-4টে নাম বারবার ঘুরে আসছে। আবার করাপশনের দিক থেকে 3-4টে নাম বারবার ঘুরে আসছে। আমরা যদি একটু বারবার চেক করে দেখি, এখন গুগল আছে, সব কিছু গুগলে চেক করা যায়, যে মোস্ট করাপ্টেড কান্ট্রি ফ্রম লাস্ট 10, সেখানে যে 10টা নাম আসবে, আমরা যদি 10 বছর ধরে দেখি, দেখা যাবে 80% কান্ট্রি বারবার ঘুরে ঘুরে আসছে। তার মানে সেই কান্ট্রিতে কিন্তু প্রোগ্রেসের যে স্পিড, সেটা খুব স্লো। আবার যারা হ্যাপিয়েস্ট কান্ট্রির লিস্টে আছে, প্রথম 10টা কান্ট্রি, দেখা যাচ্ছে 80% কান্ট্রি সেম। তার মানে ওরা রেগুলার বেসিসে অন্যের প্রতি কেয়ারিং, অন্যের প্রতি ইমোশনস, ব্যাপারটা ঠিক। তার মানে এখানে কোনো দেশের নেতা বা নেত্রী বা মন্ত্রী এসে এটা বদলাতে পারে না। এটা আমাদের মধ্যেই ওই চেতনাটা আনতে হবে যে আমরা সবাই সবার পাশে থাকবো। আমার মনে হয় এই ভাবনাটাই হয়তো আমাদেরকে আরো ভালো সমাজ তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। একটা সুন্দর আলোচনা হলো আজকে। আমরা সম্রাট স্যার এবং মৃণাল স্যার দুজনকে পেলাম আমাদের এই আলোচনাতে। আলোচনাটি অসম্ভব সুন্দর হলো। আজকের এই এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।